শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছি হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে 5 ইসলামী ব্যাংক একীভূত করার বৈঠকে অংশ নিয়েছে ইউনিয়ন ব্যাংক। আজ সকাল 10:30টার দিকে কেন্দ্রীয় ব্যাংকে হাজির হন ব্যাংকটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এর আগে রোববার থেকে 5 ইসলামী ব্যাংকের সঙ্গে সিরিজ বৈঠক শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠকে আমানতকারীর অর্থ ফেরত, মূলধন ঘাটতি পূরণ এবং কেন্দ্রীয় ব্যাংকের ধারের টাকা ফেরতের নিশ্চয়তা দিতে না পারলে এসব বৈঠকে একীভূতকরণের চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। আগামীকাল গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী 5টি ইসলামী ব্যাংক মিলে একটি ব্যাংক প্রতিষ্ঠার জন্য প্রাথমিকভাবে 35,000 কোটি টাকা প্রয়োজন হবে। এর একটি অংশ সরকার থেকে মূলধন হিসেবে পাওয়া যাবে এবং বাকিটা নেওয়া হবে আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে ঋণ হিসেবে। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে আছেন সহকর্মী রিয়াজ সুমন। আমরা তার কাছ থেকে এই বিষয়ে আরো জানতে চাই। রিয়াজ, ইউনিয়ন ব্যাংকের বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে কিনা, বা কোনো ধরনের আপনারা বৈঠক শেষ হয়েছে কিনা বা তাদের সাথে কথা বলতে পেরেছেন কিনা, এবং বাংলাদেশ ব্যাংক সূত্র কি বলছে, শেষ পর্যন্ত আসলে কি সিদ্ধান্ত হতে যাচ্ছে? সাদাত 10:30টার দিকে মূলত এই ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রবেশ করেছেন এবং তারা, আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মিটিং শেষ করে বের হয়েছেন। আমরা এখন তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব যে বৈঠকে আসলে কি হয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা এখন জানার চেষ্টা করব। সরাসরি আসলে আমরা এখন তাদের মুখ থেকে জানতে চাই যে কি সিদ্ধান্ত হয়েছে এবং আজকে তারা বৈঠকে কি কথা বলা হয়েছে এবং বৈঠকে কারা ছিলেন, সেখানে কি কি সিদ্ধান্ত হয়েছে সে বিষয়টি আমরা সরাসরি যাচ্ছি। আলোচনার জন্য বসলেন যে এটা মার্চ, বিশেষ করে একুয়ার পর্যালোচনা করলেন এবং মার্চের যে ইস্যুটা, সেই বৈঠকে আপনারা আসলে আজকে আপনাদের পক্ষ থেকে কি বলা হলো এবং বাংলাদেশ ব্যাংক আপনাদের আসলে কি সিদ্ধান্ত দিল? ধন্যবাদ। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন মিডিয়ার। আজকে আমাদের সাথে যেমনটা আপনি বললেন, একুয়ার মানে অ্যাসেস কোয়ালিটি রিভিউ, এটা বাংলাদেশ ব্যাংক এবং বিদেশি কেপিএমজি একটা অডিট সংস্থা ওনারা করেছেন। ইউনিয়ন ব্যাংকের উপরে আরও কয়েকটা ব্যাংকের উপরে করেছে। আজকে শুধু আমাদেরটা ইউনিয়ন ব্যাংকের নিয়ে আলোচনা আমাদের সাথে হয়েছে আর কি। এই রিপোর্টের বিভিন্ন বিষয়ে আলোচনা করে আমাদের পরামর্শ চাইলেন এবং আমাদের মতামত চাইলেন যে এখানে যে সমস্ত তথ্য এবং অবজারভেশনগুলি দেওয়া আছে এটার সাথে আপনারা সহমত পোষণ করেন কিনা। তা আমরা, যেহেতু বাস্তবতা আমাদের ফিগার, আমরা সবটা বলেছি এবং এটাও আমরা বলতে চেষ্টা করেছি যে এটা 1 বছর আগের ফিগার। এখন কোনো জায়গাতে এটা ডিটোরিয়েট করেছে, উন্নতি খুব একটা কোথাও হয় নাই। এবং আপনারা সবাই জানেন যে এই ব্যাংকটা হলো এসালাম সংক্রান্ত। এখানে প্রায় 92% যে টাকা যেভাবে আপনার ওনাদের হাতে চলে গেছে দুর্নীতির মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ায়, যে যার এগেনস্টে কোনো কোলেটারাল নাই, আমানত নাই, সিকিউরিটি নাই, লোকজন খুঁজে পাওয়া যায় না, এগুলি তো আপনারা বিভিন্ন সময় যে রিপোর্ট করেছেন সেই রিপোর্টগুলি কিন্তু একেবারেই সত্য। এটার সামারাইজ পয়েন্টে ওনাদের রিপোর্টও আছে, আমরা তার সাথে তো দ্বিমত প্রকাশ করতে পারি নাই। টাকার অঙ্কের পরিমাণটা কত জানেন স্যার? টাকার বলাই যাবে, বলা যায় না করে, আপনাদের রিপোর্ট থেকেই আছে, প্রতিদিনই আমাদের রিপোর্টে আসে। শুধুমাত্র এসালম গ্রুপ কত টাকা লুটে নিয়েছে? এসালমের গ্রুপের এখন যে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল বিভিন্ন সময় থেকে তো নেওয়া, এটা এখন প্রায় 28,000 কোটি টাকার মতো দাঁড়িয়েছে। ধরুন নেট অফ করলেও 26,000 কোটি টাকার কম না, এটা শুধু ওনার কাছে পাওনা। এবং এই পাওনার পিছনে যাদের নামে এই বিনিয়োগগুলি বা ঋণগুলি লেখা আছে তাদের খোঁজেও পাওয়া যায় না। এইগুলি রিপোর্টিং কিন্তু বিভিন্ন সময় আপনারা করেছেন। এর এগেনস্টে যে কোলেটারাল শো করা হয়েছে ইনফ্লেটেড 15-16 কোটি টাকা। আমাদের এই কেপিএমজি বাংলাদেশ ব্যাংকের অডিটর, আমাদের ব্যাংকের অডিটর, আমরা অডিট করে দেখেছি সর্বোচ্চ 1000 কোটি টাকাও হবে না। এই অবস্থার ভিতরে ব্যাংকের আর্থিক অবস্থা তো বোঝাই যায় স্বাভাবিক নয়। এর এগেনস্টে আমাদের ডিপোজিট আছে 28,000 কোটি টাকা, 26,000 কোটি টাকা ডিপোজিট আছে। তো বাংলাদেশ ব্যাংক বলছেন যে এই ডিপোজিটের যাতে কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নেব। সেই উদ্যোগটা হলো বিভিন্ন প্রক্রিয়া হতে পারে, যেমন আপনি শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করেছেন, গভর্নর সাহেব অন্তত আরও 5টা মার্জার হইতে পারে, অ্যামালগামেশন হইতে পারে, রিকনস্ট্রাকশন হইতে পারে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, বেল আউট হইতে পারে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা চিন্তা করব।
তো আপনারা আপনাদের মতামত কি, যে আমরা তো আমাদের সাথে স্যার দ্বিমত পোষণ করতে পারি না, ডিপোজিটরের টাকা আমরা সংরক্ষণ করতে হবে, তাদের দাবি মেটাতে হবে। আমরা তাদেরকে এটাই বলতে চেয়েছি যে আমরা ইন দি ফিল্ড আমরা খুবই অসুবিধার ভিতরে আছি, কারণ সবসময় ডিপোজিটাররা তাদের টাকা নেওয়ার জন্য আসে, আমরা তাদেরকে সবসময় অনার করতে পারছি না। তো এমত অবস্থায় গভর্নর মহোদয় সর্বশেষ যে কথা বলছেন যে আপনাদের ভিউ আমরা পেলাম এবং কেপিএমজির তো লিখিত রিপোর্ট এখানে আছে, এর ভিত্তিতে আমরা ফার্দার আলাপ আলোচনা করে যে পন্থাটা সঠিক হয়, সহজ হয়, দুর্বিষহ না হয়, সময় সাপেক্ষ না হয়, এরকম একটা উপযুক্ত ব্যবস্থা ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। তার মানে স্যার আপনি গভর্নরের সাথে একমত হয়ে এসেছেন স্যার? গভর্নর সাহেবের টিমটা পুরাই ছিল, 4 জন ডিজি ওনারা ছিলেন এবং ওনাদের যারা এই যে আপনার রিকনস্ট্রাকশন রেজলিউশন ডিপার্টমেন্ট নতুন তাদের কর্মচারীরা ছিলেন, উপদেষ্টা মহোদয়রা ছিলেন। আমরা দ্বিমত পোষণ করতে, দ্বিমত না পোষণ করার কোনো কারণ নেই, কারণ আমরা তো এটাকে স্ট্যান্ড অ্যালোন আলাদাভাবে এককভাবে তো দাঁড় করানোর আর কোনো সুযোগ নেই। স্যার এস আলমের কথা তো বললেন। দর্শক, আমরা দেখছিলাম যে ব্যাংক মার্জারের যে প্রক্রিয়া চলছে সেই আলোচনায় আজকে ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কি হয়েছে সে বিষয়ে জানানো হচ্ছিল ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে। আমরা সেই বক্তব্য শুনছিলাম। এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিআইবিএম এর পরিচালক প্রফেসর শাহ মোহাম্মদ আহসান হাবিব। জনাব আহসান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। জনাব আহসান হাবিব, আপনি দেখলেন যে এই যে একটি শিল্প গ্রুপ এস আলমের কাছ থেকে, এস আলমই আসলে এই ব্যাংকটা পরিচালনা করতো এবং তাদেরই প্রায় 28,000 কোটি টাকা ঋণ এই মুহূর্তে আউটস্ট্যান্ডিং রয়েছে এবং সেই জায়গাটাতে সবগুলো ইসলামী ব্যাংকই আসলে কোনো না কোনোভাবে ওই গ্রুপটার সাথে সম্পৃক্ত রয়েছে। তাদের অনিয়ম, দুর্নীতি এবং লক্ষ কোটি টাকা এখান থেকে বের করে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আসলে সরকার বা বাংলাদেশ ব্যাংক যে চেষ্টাটা করছে এই ব্যাংকগুলোকে একসাথে এনে একটি ব্যাংকে রূপান্তর করে সেটিকে আবার ফাংশন করার চেষ্টা করা হচ্ছে। ব্যাংক বন্ধ করার যে কথা বলা হচ্ছিল সেই পথে হাঁটছে না। আপনি এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখেন? বন্ধ করাটা কি ভালো সিদ্ধান্ত ছিল, নাকি এখন মার্জারের যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, মার্জারের পথে যাওয়া হচ্ছে, সেটিকে ভালো সিদ্ধান্ত মনে করছেন? দেখুন, দুটো জিনিস। প্রথমত হলো যে আমাদের দেশে যখন ইসলামী ব্যাংকিং আমরা এই জিনিসটা চালু করি, তখন ইসলামী ব্যাংকিং কিন্তু আমাদের বাংলাদেশে দেখবেন ব্যাংকিং এর প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন খুব একটা নাই। মাল্টিপল আমাদের দেশে ব্যাংকিং প্রোডাক্টের একটা বড় অভাব আছে। সেখানে আমাদের কমার্শিয়াল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যখন ইসলামী ব্যাংকিং এর ধারাটা যুক্ত হলো, তখন কিন্তু আমাদের প্রোডাক্ট কম্পোজিশনে একটা পজিটিভ পরিবর্তন আমরা দেখেছি। এবং ইসলামী ব্যাংকগুলো, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আরো দু একটা ইসলামী ব্যাংক, তারা কিন্তু একটা লিকুইডিটি সাপোর্টার হিসেবে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে একটা আপনার দায়িত্ব পালন করেছে এবং একটা সেকশন অফ পিপলের কাছে কিন্তু তাদের অ্যাকসেপ্টেবিলিটি খুবই ভালো ছিল। তাদের কখনো ডিপোজিটের পিছনে দৌড়তে হয়নি। এটাই কিন্তু আমরা দেখে এসেছি। সুতরাং একটা তো হলো তারা একটা বড় প্রোডাক্ট কম্পোজিশনে, প্রোডাক্ট বাস্কেটে একটা বড় পরিবর্তন এনেছিল। দ্বিতীয়ত হলো আমরা কিন্তু ব্যাংক বেস ফাইন্যান্সিয়াল সিস্টেম, আমাদের ব্যাংকের উপর আমাদের ডিপেন্ডেন্স যত বেশি, ডেভেলপিং কান্ট্রিতে এরকম রেয়ারলি অল্প কিছু দেশ পাবেন যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে ব্যাংকের উপর এত বেশি ডিপেন্ডেন্ট। সেখানে যদি কোনো কারণে যারা ব্যাংকের ডিপোজিটর তারা যদি তাদের ট্রাস্টের ক্ষেত্রে কোনো ট্রাস্টটা যদি অ্যাফেক্টেড হয় কোনো কারণে, এটা যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা ভয়াবহ অবস্থা দাঁড়াতে পারে। আমাদের ব্যাংক ইকোনমির জন্য সেটা একটা তার আউটকাম ভয়াবহ হতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে যদি বলেন, আমি মনে করি বাংলাদেশে কোনো ব্যাংকে বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ কিন্তু আমাদের নাই, এটা আমি মনে করি। এবং সেই দৃষ্টিকোণ থেকে এই ব্যাংকগুলোকে আমাদের দাঁড় করাতে হবে এবং এই ব্যাংকগুলোকে দাঁড় করাতে গেলে যে সাপোর্টগুলো আমাদের অল্টারনেটিভ আছে এবং মার্জার একুইজিশন বলেন বা অন্য যেগুলো অল্টারনেটিভ, এগুলো কিন্তু প্রথম থেকেও যদিও আমরা বলছিলাম বন্ধ করে দেন, মার্জার একুইজিশন করেন, এটা করেন, আর এগুলো কিন্তু কোনো শর্ট টার্ম প্রসেস না, লং টার্ম প্রসেস। সুতরাং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন অলরেডি একটা অনেক লম্বা সময় পরে আইন তৈরি করে সেটা বাংলাদেশ ব্যাংকে সরকার প্রথমে সেই আইনের ধারায় তাদেরকে এম্পাওয়ার করেছে, এখন তারা ইনিশিয়েটিভ গুলো নিচ্ছে। সুতরাং যে ইনিশিয়েটিভ গুলো এখন পর্যন্ত নেওয়া হয়েছে এগুলো চ্যালেঞ্জিং, ইমপ্লিমেন্ট করা এত সহজ না, বাট এগুলো অন দ্য রাইট ডিরেকশন। আমরা ইসলামী ব্যাংকগুলোকে বন্ধ করে দেওয়ার সুযোগ কিন্তু আমাদের নাই।
এটাকে কোনো না কোনো ভাবে আমাদের বাঁচাতে হবে। আপনার আমানতকারীদের কাছে এই মেসেজটা আমাদের পৌঁছানো খুব জরুরি, যেটা চেষ্টা করা হচ্ছে, এবং সেখানে একটা বড় ধরনের পজিটিভ চেঞ্জ আমরা দেখেছি। সেটা হলো যে ব্যাংক বন্ধ হবে না, আপনারা কমফোর্টেবলি এই ব্যাংকগুলোতে আপনাদের আমানত রাখতে পারেন। সুতরাং এগুলো বন্ধ করার সুযোগ কিন্তু আমাদের আছে বলে আমি মনে করি। একটি প্রশ্ন আসলে বড় করে দেখা দিয়েছে, সেটি হচ্ছে মার্জারের পর আসলে এই ব্যাংকগুলোর যে পরিচালনা করে এগুলোকে আবারও সুস্থ একটি ব্যাংকিং ব্যবস্থায় নিয়ে আসা, সেটি এবং সেখানে যারা এখন কাজ করছেন এমপ্লয়ীদের তাদের কাজের যে সুযোগ সেটি সুরক্ষা করা এবং আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া, অনেকগুলো বিষয় আছে, এবং ঋণগুলো যে খেলাপি হয়েছে সেগুলো কিভাবে ব্যবস্থাপনা করা হবে, সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে ধরুন আমরা ধরে নিলাম যে 5টা ব্যাংক এক হয়ে গেল, এরপরে আসলে পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? বাংলাদেশ ব্যাংক এই জায়গাটাতে আসলে ব্যাংকগুলো পরিচালনার ক্ষেত্রে কাকে দায়িত্ব দিবে, কিভাবে কাজ করবে? আচ্ছা দেখেন, এটা কিন্তু যে পথে আমরা হাঁটছি, এটা ছাড়া আমাদের কোনো রাস্তা, আমরা বড় কোনো রাস্তা দেখি না। কিন্তু এটা আপনি যেটা আপনার কথাতেই সেই ইন্ডিকেশনটা আছে যে এটা চ্যালেঞ্জ, এটা অনেক চ্যালেঞ্জিং একটা জায়গা। যেমন মার্জার এবং অ্যাকুইজিশন, আমাদের যে পূর্ব অভিজ্ঞতা, সেটার যে খুব ভালো রেজাল্ট পেয়েছি বাংলাদেশে, এটা আমরা পাইনি। দ্বিতীয়ত হলো আমরা সাধারণত পাবলিক সেক্টরে কোনো জিনিস যখন পরিচালনা করি, সেটার সফলতার আগের যদি পূর্ব ইতিহাস দেখেন, তাহলে সফলতার ইতিহাস কিন্তু খুব ভালো সেটা আমরা দেখিনি। কর্মচারীদের মধ্যে একটা অনিশ্চয়তা, কর্মকর্তা কর্মচারীর মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করছে, সেটাও আছে। তারপরে যে আউটকাম নিয়ে, যে আসলে আউটকামটা কি হতে পারে, সেটা নিয়ে সবার মধ্যে সন্দেহ আছে। বা তার থেকেও বড় কথা হলো আমাদের কাছে অপশন কি আছে, আমাদের কাছে অপশন কিন্তু এটাই আছে। এবং আমি মনে করি কতগুলো জায়গায়, যে সেটা হলো যে আমরা যদি খুবই প্রুডেন্টলি, যেমন যেখানে তাদের এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি ডিফারেন্সটা খুব বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা মার্জারের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তারপর যারা ভিতরে কাজ করছেন, তারা যদি মোটামুটি ভাবে ভিতর থেকে একটা এরকম আপনার সাপোর্ট না পান, বা অনেকটা তারা যদি কনভিন্স না হন যে প্রতিষ্ঠানটা ভালো দিকে যাবে এবং তাদের জব সুনিশ্চিত, তারা থাকবেন, তখন তারা যেভাবে এফর্ট দেবেন, তারা যদি মনে করেন যে এটা রিস্ট্রাকচারিং করার পরে, মার্জার একুইজিশনের পরে আমরা থাকবো কি থাকবো না নিশ্চয়তা নাই, তখন কিন্তু ওনারা ডিফারেন্ট ভাবে রোল প্লে করবেন। আর থার্ড হলো যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এর মাধ্যমেই কিন্তু আমানতকারীদের একটা আস্থা দিতে হবে, যেটা আমি মনে করি এই সময়ের মধ্যে একটা পজিটিভ পরিবর্তন ঘটেছে, যে দেওয়া গেছে, মানুষদেরকে বোঝানো যাচ্ছে অনেকটা যে আপনার এখানে ডিপোজিট রাখলে সেই ডিপোজিট গুলো আপনি ফেরত পাবেন। বাংলাদেশ ব্যাংক আপনার পিছনে দাঁড়িয়ে আছে, তারা এই জন্য কাজ করছে। সুতরাং সেই বিবেচনা যদি বলেন যে এটা চ্যালেঞ্জ মুক্ত না, এখানে চ্যালেঞ্জ আছে, শঙ্কা আছে, দ্বিধা আছে, ভয়ের ব্যাপারগুলো আছে, অনেকে সন্দিহান যে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে। বাট আমাদের কাছে কিন্তু আমি মনে করি এই ধরনের একটা অপশন ছাড়া তো অন্য কিছু নাই। সুতরাং এই এফার্টটা আমাদেরকে দিতেই হবে। আর যদি সত্যি সত্যি আমরা এগুলো জায়গায় সফল না হতে পারি, সেটাও কিন্তু আমাদের সেক্টরের জন্য ভালো কিছু হবে না। সুতরাং এখানে কিন্তু আমাদের কিছু অপশন নাই। আমাদেরকে ইসলামী ব্যাংকিং এর যে ধারাটা নিয়ে এখন বাংলাদেশ ব্যাংক কাজ করছে, সেখান থেকে বের করে আনার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগের কোনো অল্টারনেটিভ আসলে আমাদের কাছে আছে বলে আমি মনে করছি না। জি, আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি যে একদিকে আসলে ব্যাংক মার্জারের কথা বলছে, অন্যদিকে 9টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়েছে, এবং সেখানে বন্ধের আসলে যৌক্তিক কারণও রয়েছে। এই ব্যাংকগুলোর 90% বেশি, প্রায় কোনো কোনো ক্ষেত্রে শতভাগ তারা যে ঋণ বিতরণ করেছে সেটি খেলাপি হয়ে গেছে। এগুলো আসলে বাঁচিয়ে রাখার আর কোনো সুযোগ নেই বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে। এ বিষয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখতে চাই। 9 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুঁজিবাজারে। এসব প্রতিষ্ঠানের 8টি পুঁজিবাজারের তালিকাভুক্ত। এদের মধ্যে বেশিরভাগেরই শেয়ার দাম কমেছে, তবে আদালতের রায় মেনে অবসায়নের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। মিনা ফেরদৌসের প্রতিবেদন। অনিয়মের কারণে বন্ধের প্রক্রিয়ায় রয়েছে ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠান, যাদের বিতরণকৃত ঋণের প্রায় শতভাগই খেলাপিতে পরিণত হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 8টি পুঁজিবাজারের তালিকাভুক্ত। বন্ধের খবরে এসব কোম্পানির শেয়ারের দর এখন তলানিতে ঠেকেছে। বিনিয়োগকৃত অর্থ কিভাবে ফেরত পাবেন তা নিয়েও শঙ্কায় পড়েছেন বিনিয়োগকারীরা। হয়তো আজকে বাড়েনি, কালকে হয়তো বাড়বে, এই আশা নিয়ে আমরা মনে করি এখানে এখন অপেক্ষায় আছি। মৌলিক ব্যক্তির ভালো শেয়ার এগুলো বাড়তেছে।
কেন্দ্রীয় ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলছে, আদালতের দেয়া রায় মেনেই অবসায়ন প্রক্রিয়া করা হবে। যে সমস্ত শেয়ার হোল্ডার ওই কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করে ওই ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সাধন করেছে, তাদেরকে দায়ী ব্যক্তি হিসেবে এই অধ্যাদেশে কিন্তু চিহ্নিত করা হয়েছে। দায়ী ব্যক্তি ব্যতীত অন্য যারা সাধারণ শেয়ার হোল্ডার ছিল, তাদের স্বার্থ দেখার জন্য যেটা করণীয় আমরা সেটা করব। বিশেষ করে সেটা আইন মোতাবেক যদি মার্জার হয় সেখানে করণীয়টা রয়েছে, কিন্তু লিকুইডেশনের ক্ষেত্রে ব্যাংকিং সেক্টর যেমন বিপুল পরিমাণ আমানতকারী থাকে, আর্থিক প্রতিষ্ঠানে আমানতকারী সংখ্যা সেই পরিমাণ না, তারপরে যারা আছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই হলো বাংলাদেশ ব্যাংকের মুখ্য বিষয়। অবসান হলেও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন। অন্যথায় আরও বেশি আস্থার সংকটে পড়বে পুঁজিবাজার। যে মাইনরিটি শেয়ার হোল্ডার বা স্টেক হোল্ডারদের এখানে সেফটি, সিকিউরিটি, ইন্টারেস্ট প্রোটেকশনের ব্যাপারে আমাদের মধ্যে কোনো কথাই হচ্ছে না। দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। বিনিয়োগকারীরা আমরা যখন শেয়ার বাজারে ইনভেস্ট করি, আমরা সবাই ধরে নিই যে আমাদের উইল হ্যাভ আইদার প্রফিট অর উইল হ্যাভ লস। তথ্য বলছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত 33 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাই সংকট সমাধানে দুর্বল কোম্পানিকে একীভূত এবং নতুন কোম্পানি তৈরির পরামর্শ বিশ্লেষকদের। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, আপনারা দেখছিলেন এই যে 9 আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে এবং সেই বন্ধের খবরে পুঁজিবাজারে একটি প্রভাব পড়েছে যৌক্তিক কারণেই। কারণ এই 9টি প্রতিষ্ঠানের 8টি আসলে পুঁজিবাজারের তালিকাভুক্ত। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে আছেন জনাব আহসান হাবিব, বিআইবিএমের পরিচালক। আমরা জনাব আহসান হাবিব, আপনি এই বিষয়ে আসলে কি বলবেন? এই সিদ্ধান্তটি নিশ্চয়ই আসলে এর বিকল্প খুব বেশি ছিল তো না আমাদের হাতে, কিন্তু এই যে এতগুলো মানুষের বিনিয়োগ, এইগুলো আসলে কিভাবে সুরক্ষিত হবে? এখানে আদালতের একটা ব্যাপার আছে, সুতরাং আদালত তার একটা রায় দিয়েছে, সুতরাং সেই অনুযায়ী আমাদের যারা নিয়ন্ত্রক সংস্থা তাদেরকেও অনেক অ্যাকশন নিতে হয় বা কাজ করতে হয়। আমাদের যদি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল সেক্টর যায়, যে ফাইন্যান্স কোম্পানিগুলো যেখানে অপারেট করছে, এই সেক্টরটা কিন্তু অ্যাজ এ কালেকটিভলি অ্যাজ এ সেক্টর কখনোই খুব মানে ভালো জায়গায় কখনো আসতে পারেনি। যদিও এই সেক্টরের ভিতরে 3, 4, 5টা প্রতিষ্ঠান কিন্তু বেশ ভালো করছে, যেমন ধরেন আইডিএলসি, আইপিডিসি বা লঙ্কা বাংলা, এরকম যারা অনেকে আছেন তারা কিন্তু বেশ ভালো করছে। কিন্তু অ্যাজ এ হোল যদি সেক্টরের কথা বলেন, তাহলে এই সেক্টরটা কিন্তু কোনোদিনই বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরের যে লং টার্ম লোনের যে প্রয়োজন, লং টার্ম ক্যাপিটালের যে প্রয়োজন, সেই সাপোর্টটা কিন্তু আমরা পাইনি। অথচ বাংলাদেশের যদি ব্যাংকিং খাতের ঝুঁকিটাকে আপনি নিয়ন্ত্রণ করতে চান, রিস্ক মিনিমাইজ করতে চান, তাহলে কিন্তু শুধু ব্যাংকের ডেভেলপমেন্ট সাফিসিয়েন্ট না, ব্যাংকিং খাতের পাশাপাশি যে ফাইন্যান্স কোম্পানি বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল সেক্টরটাকেও স্ট্রংলি বের হয়ে আসতে হবে। এবং সেন্ট্রাল ব্যাংক কিন্তু একসাথে, আমি কিন্তু মনে করি এটা একটা মানে কম্প্রিহেন্সিভ প্ল্যানিং। শুধু ব্যাংকের উপরে ফোকাস করে কিন্তু আপনি ট্রুলি গ্রোথের জন্য যে পরিমাণ লং টার্ম ক্যাপিটাল দরকার, সেই সাপোর্টটা আপনি আনতে পারবেন না। আর পুঁজিবাজার থেকে ওই পরিমাণ সাপোর্ট তো ইকোনমি ঠিক পাচ্ছে না। আমরা ওই জায়গায় আমরা পুঁজিবাজারকে আমরা সেই জায়গায় এখন নিয়ে যেতে পারিনি। একটা লক্ষণ কিন্তু খুবই ক্লিয়ার, আপনি খেয়াল করেন যে পুঁজিবাজারে মানুষ একটা এই ধরনের প্রতিষ্ঠান, রেজিস্টার্ড প্রতিষ্ঠান যেগুলোর অবস্থা, যেখানে 98%, 100% পর্যন্ত এনপিএল, সেখানেও সেই শেয়ারও কেনা বেচা হচ্ছে, সেই শেয়ারের প্রতি মানুষ ইন্টারেস্ট দেখাচ্ছে। তো সেইটা কিন্তু এটাও ইন্ডিকেট করে যে আমাদের মানে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করার জন্য যে এই প্রোডাক্ট সম্পর্কে, ওই প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের ধারণা থাকা দরকার, এগুলো এই ফাইন্যান্সিয়াল লিটারেসি লেভেল কিন্তু আমাদের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে অত্যন্ত কম। এটাও কিন্তু ইন্ডিকেট করে এই এনপিএল এর এই অবস্থাটা তো নতুন না। এই এনপিএল এর অবস্থাটা তো অনেক আগের থেকেই, ওই সমস্ত প্রতিষ্ঠান আগের থেকেই কিন্তু আলোচনায় ছিল। ওই সমস্ত প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখেছি, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো সবার অনেকেই জানেন যে যেখানে 90% উপরে এনপিএল হতে পারে, তার মানে সেখানে তো তারা কোনো ব্যাংকিং অ্যাক্টিভিটিস আসলে করেইনি, তারা কমপ্লিটলি লুটপাট হয়েছে সে সমস্ত জায়গায়। তাহলে ওই সমস্ত প্রতিষ্ঠানের শেয়ারের ডিমান্ড থাকে, শেয়ার কেনা বেচা হয়, সেগুলো কিন্তু অদ্ভুত একটা ব্যাপার। তার মানে সেটা ইন্ডিকেট করে যে আমাদের পুঁজিবাজারের অবস্থাটা কিরকম। বাট অবশ্যই একটা জিনিস খুবই জরুরি,
যে আপনি সেটা বন্ধ করেন, মার্জার করেন, যে অবস্থায় যান না কেন, একটা কথা সেন্ট্রাল ব্যাংককে মাথায় রাখতে হবে, সরকারকে মাথায় রাখতে হবে, যদিও ব্যাংকের মতো অতটা সেন্সিটিভ না, তারপরেও নন ব্যাংকের যারা আমানতকারী, যারা পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারী, যারা এটাতে এফেক্টেড হয়েছেন, তাদের জন্য কিন্তু কোনো না কোনো ভাবে একটা সাপোর্ট মেকানিজম আপনাকে বের করে আনতে হবে, না হলে কিন্তু সেটাও আপনার এই যে ফাইন্যান্সিয়াল সেক্টরের প্রতি মানুষের যে ট্রাস্ট, সেটা তার দ্বারা প্রশ্নবিদ্ধ হতে পারে। সুতরাং এটা কিন্তু সমস্যাগুলো আমাদের মাঝেই আছে। হয়তো প্রশ্নটা মানুষ এভাবেও করতে পারে যে ডিপোজিটররা কেন টাকা রাখার সময় সেই ব্যাপারগুলো খেয়াল করবেন না, বিনিয়োগকারী কেন। ব্যাংকের ক্ষেত্রে এই জিনিসটা আমরা কম বলি, কারণ ব্যাংক এক্সটেন্সিভলি রেগুলেটেড, তার থেকে কম রেগুলেটেড কিন্তু পুঁজিবাজার বা নন ব্যাংক। সুতরাং সেখানে কিন্তু অনেক বড় দায় দায়িত্ব আমানতকারীদের নিজের উপরেই বর্তায়, অনেক দায় দায়িত্ব কিন্তু বিনিয়োগকারী নিজের উপরেই বর্তায়, কিন্তু আমাদের দেশে সেই জিনিসটা আমরা খুব কম দেখি। তো সেটা বিবেচনায় নিয়েই হয়তো বাংলাদেশ ব্যাংক এবং সরকারকে সেক্ষেত্রেও একটা সাপোর্টিভ রোল কিন্তু রাখতে হবে, যাতে বিশ্বাসের কোনো ঘাটতি তৈরি না হয়, যেটা অ্যাজ এ হোল ফাইন্যান্সিয়াল সেক্টরকে এফেক্ট করবে, প্লাস আমাদের অর্থনীতিকেও এফেক্ট করবে। কারণ আমরা একটা রেকটিফিকেশনের জায়গায় আছি, ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা বড় ধরনের পজিটিভ চেঞ্জ কিন্তু আমরা দেখছি, অন দ্য গ্রাউন্ড হয়তো আসতে সময় লাগছে, চেঞ্জ দেখছি, বাট ওগুলো যেন কোনোভাবে বিনষ্ট না হয়। এটা ট্রাস্ট বিনষ্ট হলে কিন্তু সেগুলোতে ইম্প্যাক্ট হবে, সাধারণ বিনিয়োগকারী বলেন বা আমানতকারী বলেন তাদের জন্য। জি, আপনি বলছিলেন যে এই যে এত অনিয়মের মধ্যেও কিছু নন ব্যাংক ফাইন্যান্সিয়াল কোম্পানি তারা কিন্তু ভালো করছে। আপনি তো একটি কোম্পানিতে আছেন, আইপিডিসির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে আছেন, আপনাদের প্রতিষ্ঠান তো বেশ ভালো করছে, সুনামের সাথে কাজ করছে। সেখানে আসলে কোন ধরনের প্র্যাকটিসগুলো হচ্ছে, তাহলে অন্যরা আসলে কি করছে না, এই জায়গাটাতে যদি আপনার একটু অভিজ্ঞতাটা জানতে চাই। দেখুন, আমি মনে করি যে আইপিডিসির মতো প্রতিষ্ঠানে তাদের গভর্নেন্সটা কিন্তু খুবই ভালো। আমি বোর্ডে থাকা অবস্থায় আমি দেখেছি যারা শেয়ার হোল্ডার ডিরেক্টর আছেন, বা অন্য প্রতিষ্ঠানে সবসময় শুনি, সবসময় পেপার পত্রিকায় দেখি যারা শেয়ার হোল্ডার ডিরেক্টর, যারা বিনিয়োগকারী, তারা যেভাবে সেটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন, এই জিনিসটা কিন্তু কোনোদিনই আমি আইপিডিসিতে দেখিনি। আমাদের গভর্নেন্সটা বরং এমন ক্ষেত্রে এমন হয়েছে যে একজন ডিরেক্টরও যদি কোনো কিছু স্ট্রংলি অপোজ করেন, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে আমি যদি কোনো কিছু অপোজ করি, একেবারে অন্যরা সবাই আমার উপর কোনো কিছু চাপিয়ে দিয়েছেন, এটা কিন্তু কখনো দেখিনি। তো সবচেয়ে বড় যে সম্পদটা আমি আইপিডিসি, আইডিএলসি এদের মনে করি, সেটা হলো খুবই সাউন্ড গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। ওখানকার ইভেন ওখানে কিন্তু গভর্নমেন্ট নমিনেটেড দুজন ডিরেক্টর আছেন, কিন্তু যেহেতু গভর্নেন্সটা ভিতরে খুবই স্ট্রং, খুবই সাউন্ড, সুতরাং তার রিফ্লেকশন কিন্তু আপনি পুরো নিচে এমপ্লয়ি বলেন, অপারেশন বলেন, সব জায়গায় পাবেন। যার ফলে এত আইপিডিসি, আইডিএলসি এই ধরনের প্রতিষ্ঠানকে কিন্তু আমি খুবই বলবো যে এটা তাদের যে এফার্ট, তাদের যে টিকে থাকা, তাদের বড় হওয়া, একটা তারা কৃতিত্বের দাবিদার। কারণ ওই কি বলে, ওই সমুদ্রে যেখানে এত এই ঝড়ের মধ্যে এই দুটো প্রতিষ্ঠান যেভাবে ভালো করছে, 2-3টা প্রতিষ্ঠান যেভাবে ভালো করছে, এইটা আমার মনে হয় যে তারা কৃতিত্বের দাবিদার। এই অবস্থায় টিকে থাকা, এই অবস্থায় কম্পিট করে, যেখানে শেয়ার পুঁজিবাজার ভালোভাবে ডেভেলপ করেনি, লং টার্ম ফাইন্যান্সিং এর সোর্স গুলো লিমিটেড, মানুষ টাকা রাখতে গেলে প্রথমে ব্যাংকের কথা ভাবে, তারপরে হয়তো যত ভালোই করেন না কেন আপনি নন ব্যাংকের কথা ভাবেন, সেখানে টিকে থাকার একটাই মাত্র তাদের বড় আপনার যেটা মূল মন্ত্র তারা ব্যবহার করছেন, সেটাই আমি বলবো ভালো গুড গভর্নেন্স। তাদের বোর্ড খুব ভালোভাবে অপারেট করছে, কেউ ইনফ্লুয়েন্স করছে না, বোর্ড কমফোর্টেবলি কাজ করছে। তার মানে আসলে এটি আসলে একটি বড় ব্যাপার যে আসলে গভর্নেন্স যদি থাকে, আসলে যে কোনো প্রতিষ্ঠানই ভালো করতে পারে। আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটি আরো বেশি জরুরি। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর হাসান হাবিব, আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে। দর্শক, আমরা আলোচনা করছিলাম ব্যাংকিং খাতের যে মার্জার প্রক্রিয়া চলছে এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের যে বন্ধের যে প্রক্রিয়া চলছে, এসব বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা শহরে, দর্শক আমরা একটু হাইকোর্টে যেতে চাই, সেখানে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছেন আইনজীবী। আমরা সরাসরি তাদের বক্তব্য শুনে আসি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তার ইন্টারনাল মেকানিজমের মধ্যে যে সমস্ত ইলেকশন মেকানিজম আছে, এগুলো দেখভাল করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন যে গঠনতন্ত্র হয়েছে, এই গঠনতন্ত্র ইজ অ্যাপ্রুভড বাই দি সিন্ডিকেট। সেই অ্যাপ্রুভ
গঠনতন্ত্রের ভিতরে আমরা বিধান করেছিলাম যদি কারো অবজেকশন থাকে তাহলে তিনি রিটার্নিং অফিসারের সামনে দায়ের করতে পারবেন। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তে যদি কেউ ক্ষুব্ধ হয় তাহলে তিনি আপিল করতে পারবেন। যিনি আজকে রিট পিটিশন করেছিলেন হাইকোর্টে, আপিল বিভাগে যিনি রেসপন্ডেন্ট ছিলেন, তিনি রিটার্নিং অফিসারের কাছেও কোনো অবজেকশন দেন নাই, তার বিরুদ্ধে যে আপিল হয়েছে আপিলেও কোনো অবজেকশন রেজ করেন নাই। যখন আমরা প্রাথমিকভাবে লিস্ট প্রকাশ করেছিলাম সেই লিস্টেও তিনি কোনো অনাগ্রহ প্রকাশ করেন নাই। চূড়ান্ত লিস্ট যখন প্রকাশ করেছি সেখানেও তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে কোনো কথাই বলেন নাই। এই সমস্ত যুক্তিতর্ক গ্রহণ করেছেন মাননীয় আপিল বিভাগ, গ্রহণ করে হাইকোর্ট বিভাগ যে ডাকসু নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন এটি অনারেবল জাজ ইন চেম্বার স্টে করে দিয়েছিলেন। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং 31 অক্টোবর 2025 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা 9 সেপ্টেম্বর 2025-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। এই জন্য আমরা সংশ্লিষ্ট সকলকেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যেন নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকল মহল, প্রার্থী যে যেখান থেকে প্রার্থী হন না কেন সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন যেন বাংলাদেশের সামনে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে পারি। দর্শক, ডাকসু নির্বাচন অনুষ্ঠান নিয়ে আর কোনো বাধা থাকলো না সে কথা জানাচ্ছিলেন আইনজীবী। সুপ্রিম কোর্টের যে রায় মানে আদেশ, সেই আদেশে আসলে সেটি প্রতিফলিত হচ্ছে। আমরা চলে যাচ্ছি আমাদের অন্যান্য সংবাদে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টেম্পা শহরে আগামী 24 ও 25 অক্টোবর 2026 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক আয়োজন 7ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট টেম্পা ফ্লোরিডা 2026। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রদর্শনীর আয়োজক আতিকুর রহমান। তিনি বলেন, এই প্রদর্শনী সংস্কৃতি, ব্যবসা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার এক মিলন মেলা তৈরি করবে। এতে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি প্রতিনিধি, ব্যবসায়ী এবং তরুণ উদ্যোক্তারা। তিনি আরও বলেন, দেশের ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের জন্য এই আয়োজন বিশ্ববাজারে প্রবেশের বিশেষ সুযোগ তৈরি করবে। সামনে নতুনভাবে আমরা উপস্থাপন করার সুযোগ পাবো এবং ব্যবসা আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পাবে। 7th ওয়ার্ল্ড ফেয়ার একটা মাইলস্টোন হবে যেখানে আমাদের বিজনেস কমিউনিটি ইতিমধ্যে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমরা বিশ্বাস করছি যে এখানে প্রায় 150 থেকে 200 জন বাংলাদেশের ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী মিলে একটা বিশাল টিম, সাংবাদিকরা মিলে আমরা সেখানে আমরা আমাদের বাংলাদেশকে উপস্থাপন করব। দর্শক, বিজনেস আওয়ারের সময় হচ্ছে বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম বিজনেস আওয়ারে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজনেস আওয়ার। আমরা এবারে শেয়ার বাজারের খবর জানাতে চাই। দর্শক, আমরা শেয়ার বাজারের খবর জানাতে চাই। শেয়ার বাজারের খবর জানতে আমরা সরাসরি যাব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আমরা দেখতে পাচ্ছি জিএসইএক্স ইন্ডেক্স 30 পয়েন্ট বেড়েছে আজকে এবং অবস্থান করছে 5651 পয়েন্টে। ডিএস30-র অবস্থান 1239, বেড়েছে প্রায় 6 পয়েন্ট। ডিএস30-র অবস্থান 2207, বেড়েছে 12 পয়েন্ট। এবং আজকে লেনদেনের পরিমাণ কিন্তু বেশ ভালো। এখন পর্যন্ত 1000 কোটি টাকা লেনদেন ছাড়িয়েছে, 1035 কোটি টাকা লেনদেন হয়েছে। দিন শেষে সেটি হয়তো 1500-এর কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা আছে। লেনদেন হওয়া কোম্পানি এবং শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 217টির, কমেছে 131টির এবং অপরিবর্তিত আছে 47টি কোম্পানির শেয়ারের দর। জানাবো মুদ্রা এবং স্বর্ণের দরদাম। বৈদেশিক মুদ্রার বেচা কেনায় আমরা আজকে যদি দেখি, মার্কিন ডলার কেনা হচ্ছে 122 টাকায়, বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো 135-এ কিনে 140-এ বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 156, বিক্রয় 164। চীনা ইউয়ান কেনা হচ্ছে 15 টাকা 50 পয়সায়, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়াল 31 টাকা কিনে 32 টাকা 20 পয়সায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপির কেনা দর 1 টাকা 38 পয়সা, বিক্রয় 1 টাকা 45 পয়সা।
স্বর্ণের দরদাম আমরা জানাতে চাই। 22 ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি এই মুহূর্তে 1,76,000-এর নিচে নেমে এসেছে। 21 ক্যারেটের দাম পড়ছে 1,67,000 টাকার কিছু বেশি। 18 ক্যারেট কিনতে গুনতে হবে 1,43,829 টাকা এবং সনাতন বা পুরনো স্বর্ণ বিক্রি হচ্ছে 1,19,000 টাকায়। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপা 2,811 টাকায় বিক্রি হচ্ছে। 21 ক্যারেট 2,683 টাকা। 18 ক্যারেটের দাম পড়ছে 2,298 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,726 টাকায়। এ যেন মাছের তেলেই মাছ ভাজা। বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছ থেকে মিটার বরাদ্দ নিয়ে করাইল বস্তিতে সোহেল করিম সহ 15টি বিদ্যুৎ কোম্পানির নামে চলছে বিদ্যুৎ বিক্রির রমরমা ব্যবসা। তবে আরও ভয়ঙ্কর চিত্র দেখা মেলে গ্যাস সংযোগের ক্ষেত্রে। লাইন ফুটো করে সরু পাইপের মাধ্যমে চুরি করা হচ্ছে গ্যাস। আর এই চুরির কারণেই দেশ বছরে রাজস্ব হারাচ্ছে প্রায় 11,000 কোটি টাকা। নাইম আলজিকোর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। আপনার জানার দরকার কি এটা আমাকে বলেন। রাজধানীর করাইল বস্তি, এখানেই সুমন নামে এই ব্যক্তির হাতে বিদ্যুৎ বিলের কাগজ, তাতে লেখা সোহেল বিদ্যুৎ কোম্পানি। এটা কার জানতে চাইলে তেরে আসে সে। এমন প্রতিষ্ঠান করাই বস্তিতে আছে অন্তত 15টি, যারা গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল সংগ্রহ করে। এর মধ্যে গ্যাসের বিল বাবদ সংগ্রহ করা হয় মাসে 3 কোটি টাকা, যার পুরোটাই যায় এই বস্তি নিয়ন্ত্রণকারীদের পকেটে। আর বিদ্যুৎ বিল বাবদ আদায় করা হয় 7.5 কোটি টাকারও বেশি। আমরা পার ইউনিটে 10 টাকা নেই, 12 টাকা নেই, এরকম ভাবে নেই। অফিস বিল আমাদের মিস্ত্রি খাটায় তার আছে, আর আমাদের সব কিছু আর কি আমরা 2-1 টাকার মধ্যে আর কি কিনি। বিদ্যুৎ, গ্যাস ও পানি চুরির এমন চিত্রের দেখা মেলে মিরপুরের 23টি বস্তিতেও। বৈধ সংযোগকারীরা এসব সেবা ঠিকভাবে না পেলেও নিরবিচ্ছিন্ন সংযোগ রয়েছে এসব বস্তিতে। ঘর ভাড়া থাকি একটা নেই আর কি, কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল। পানির বিল আপনারা কত করে নেন? রুম প্রতি 200 নেয়, 300 নেয়। রান্না বান্না এই গ্যাস চুলা আছে, চুলাতে রান্না বান্না করে। অথচ বৈধ সংযোগ থাকলেও রাজধানীর অনেক বাসাবাড়িতে মেলে না বিদ্যুৎ, গ্যাস ও পানি। ওরা যে সময় গ্যাস না নেয় এ সময় আমরা গ্যাস পাই, আর ওরা গ্যাস নিলে আমরা গ্যাস পাই। তিতাসের সাথেই করে তারা সংযোগ করে। আবার গ্যাস তো কমে আইয়ে, বেশি আইয়ে না গ্যাস। বিশেষজ্ঞরা বলছেন 2023-24 অর্থ বছরে গ্যাসে সিস্টেম লস 6.28%। পরের বছর সিস্টেম লস 7.44%। 2021-22 অর্থ বছরে ঢাকা ওয়াসার হিসেবে সিস্টেম লসের কারণে ক্ষতি 240 কোটি টাকা। ওই বছরে বিদ্যুতে ক্ষতি হয়েছে প্রায় 6,791 কোটি টাকা। সিস্টেম লসে প্রতিদিন ক্ষতি 18 কোটি টাকা, যার ঘানি টানছে সাধারণ মানুষ। শাস্তি এবং কারাদণ্ড, অর্থদণ্ড 2 হতে পারে, এরকম বিধান রয়ে গেছে আইনে, বিআরসি আইনে। তারপরেও এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ এইসব আইনের কোনো প্রয়োগ নেই। এই সমস্ত ইউটিলিটি, তিতাস বলেন, তারপরে হচ্ছে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বলেন, বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন কোম্পানি বলেন, এসব কোম্পানি, উৎপাদন কোম্পানি, সঞ্চালন কোম্পানি, এদের কারোর কোনো জবাবদিহি নেই। রাজধানী জুড়ে প্রায় 3000 বস্তি তৈরি করে এসব প্রতিষ্ঠানের দেখানো সিস্টেম লসের নামে এই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালীরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের মূল্য 1,273 টাকা থেকে 3 টাকা কমিয়ে 1,270 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার নতুন এই মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এই দিনই সন্ধ্যা 6টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। একই ঘোষণায় ভোক্তা পর্যায়ে গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দাম 13 পয়সা কমিয়ে 58 টাকা 15 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে আগস্ট মাসে 12 কেজি সিলিন্ডারের দাম 91 টাকা কমানো হয়েছিল। পাশাপাশি অটো গ্যাসের দামও 4 টাকা 18 পয়সা কমিয়ে 58 টাকা 28 পয়সা নির্ধারণ করা হয়। বিআরসির ঘোষণায় আরও বলা হয়, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন কর সহ দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 105 টাকা 87 পয়সা। দেশে রুফটপ সোলারের ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও অর্থায়নের অভাবে অগ্রগতি হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন নীতিমালায় 2030 সালের মধ্যে মোট বিদ্যুতের 20% এবং 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হলেও অর্থায়ন না পেলে তা পূরণ সম্ভব নয়।
একই সঙ্গে 2025 সালের ডিসেম্বরের মধ্যে 3000 মেগাওয়াট রুফটপ সোলার স্থাপনের যে লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, তার জন্য অর্থায়ন নিশ্চিত করতে হবে। এর সাথে সময় হচ্ছে আরো একটি বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকবেন আশা করি। রংপুরের গঙ্গাচড়া উপজেলা কৃষি অফিসে সরকারি বীজ বিক্রির অভিযোগ উঠেছে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আপত্তি তোলায় নিরাপত্তা কর্মীকেও বদলি করার অভিযোগও উঠেছে। গোপন ক্যামেরায় ধারণ করা বক্তব্যে মেলে সত্যতাও। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষি বিভাগ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার। গঙ্গাচড়া থেকে সুজন আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়া উপজেলা কৃষি অফিসে সরকারি বীজ বিক্রির পাশাপাশি অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলামের বিরুদ্ধে। নিরাপত্তা কর্মী মমিনুল ইসলাম লিখিত অভিযোগে জানান, বিএডিসির বীজের বদলে কৃষকের কাছে লোকাল বীজ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম। পরবর্তীতে বিএডিসির বীজ অন্য বস্তায় ভরে বিক্রি করে অর্থ আত্মসাৎ করেন। ওনার গোপনীয় তথ্যটা আমি জানার কারণে উনি আমাকে এখান থেকে বদলি করার জন্য উঠি পড়ে লাগছে, তাই উনি বদলি করছে। তা আমি নির্দোষ মানুষ, আমি তো বদলি হতে চাই না, আমাকে বদলি করবে কেন? এই ঘটনার একটি ভিডিও এসেছে নিউজ 24 টেলিভিশনের হাতে। ভিডিওতে দেখা যায় 10 কেজি বস্তা থেকে ধান ঢালা হচ্ছে 60 কেজির বস্তায়। বিষয়টি নিয়ে আপত্তি তুললে ওই নিরাপত্তা কর্মীকে সরকারি ছুটির দিনেও 24 ঘন্টা অফিস ডিউটিতে বাধ্য করা হয়। বিনা অপরাধে তাকে শোকজ নোটিশ ও বদলির অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে। শাহিনুর ইসলাম ওই রকমই, ও সবসময় জন্য দুর্নীতি করিয়ে আসে। আমরা ক্লিয়ার রিপোর্টে পাই, কিন্তু প্রমাণ না থাকার কারণে আমরা কিছু করতে পারি না। এই বিষয়ে অভিযুক্ত কৃষি কর্মকর্তা ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে গোপন ক্যামেরায় ধারণকৃত বক্তব্যে অভিযোগের সত্যতা মিলেছে। এরপর যদি সে মানে কথা ছড়ায় ভাই, তাহলে কিন্তু তাকে আমরা বহিষ্কার করব। আপনি কিন্তু তাকে সাবধান করবেন। বিষয় সিক্রেট আইন আছে, সেটা যদি ভিডিও করে সে ভিডিও করে দিতে হবে। আমি কথায় ক্রয় বিক্রয় করব না করবে, এটা আমার ইখতিয়ার। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার। উপজেলা কৃষি দপ্তরের বিষয়ে আমাদের কাছে গত বৃহস্পতিবার একটা অভিযোগ এসেছে এবং আমি গণমাধ্যমের অনেক কর্মীর মাধ্যমে একটা বিষয় জানতে পেরেছি। আমরা এই বিষয়ে এখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা গ্রহণ করব। কর্মকর্তা কর্মচারী বদলি হতে পারে, সেটা হলো একটা অভ্যন্তরীণ বিষয়, এটার সাথে অন্য কোনো ঘটনার সংযোগ নাই। আর অফিসারের যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা আমার কাছে অভিযোগ আসলে আমি সেটা দেখবো, খতিয়ে দেখবো। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্ব বাণিজ্যের খবর জানাবো এবার। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা যুক্তরাজ্যে অবস্থান করছেন তাদের দ্রুত ব্রিটেন ছাড়ার বার্তা দিয়েছে লন্ডন। অন্যথায় জোর করে বহিষ্কার করা হবে বলে সতর্ক করেছে কিমার স্টারমারের সরকার। এতে উদ্বিগ্ন যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী এবং তাদের পরিবার। বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ যুক্তরাজ্য। দেশটির উচ্চশিক্ষা ব্যবস্থা বিভিন্ন খাতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতি বছর প্রায় 200-রও বেশি দেশ উচ্চশিক্ষার জন্য লক্ষাধিক শিক্ষার্থী যুক্তরাজ্যে আসেন। কেননা ব্রিটেনে নিবন্ধিত 130টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজেই রয়েছে উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ। তবে উচ্চশিক্ষা গ্রহণের পরেও অনেক শিক্ষার্থী ব্রিটেনে অবস্থান করছেন স্থায়ী হওয়ার সুযোগের আশায়। সেসব বিদেশি শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের লক্ষ্য করে কঠোর অভিযান শুরু করেছে কিয়ার স্টারমার সরকার। সরাসরি টেক্সট এবং ইমেইলের মাধ্যমে দিচ্ছে সতর্কবার্তা। সাফ জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যারা যুক্তরাজ্যে অবস্থান করছেন তাদের দ্রুত দেশ ছাড়তে হবে, না হলে জোরপূর্বক বহিষ্কার করা হবে। এরই মধ্যে শরণার্থীদের জন্য পারিবারিক পুনর্মিলন আবেদনের নতুন প্রক্রিয়াও স্থগিত করেছে লন্ডন।
চলতি সেপ্টেম্বর থেকে চ্যানেল অভিবাসীদের প্রথম দলটিকে ফেরত পাঠানো শুরু হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিকেও দেশে ফেরত পাঠানো হয়েছে বলে শোনা যাচ্ছে। এতে উদ্বিগ্ন বাংলাদেশি শিক্ষার্থীরা, চিন্তিত যুক্তরাজ্যে অবস্থানরত ভিনদেশি শিক্ষার্থীরাও। আসমাতুলি, নিউজ 24। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ছেলেদের ক্রিপ্টোকারেন্সি সংস্থা ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের ডিজিটাল মুদ্রা এখন শেয়ার বাজারে লেনদেন হচ্ছে। ফলে ট্রাম্প পরিবারের মালিকানায় থাকা ক্রিপ্টোর মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় $500 কোটি। সংস্থাটির ডিজিটাল মুদ্রার দাম শুরুতে কিছুটা কমলেও শুধু ট্রাম্পের ব্যক্তিগত ক্রিপ্টো সম্পদের পরিমাণই এখন $340 কোটি বেশি। এ ঘটনাকে ডেমোক্রেটরা সরাসরি ক্ষমতার অপব্যবহার বলে অভিযোগ করেছে। তবে ট্রাম্প প্রশাসন এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে এটি দেশের অর্থনীতিতে নতুন সুযোগ তৈরি করবে। ক্ষমতায় আসার পর ক্রিপ্টোকারেন্সি নিয়ে কঠোর নিয়মকানুনও শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।